আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে রোজ রাতে আপনাদের সামনে হাজির হই নানা বিষয় নিয়ে আলাপ করতে, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি এবং একই সঙ্গে অন্যান্য সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি সংশ্লিষ্ট বিশ্লেষক বিশেষজ্ঞদের সঙ্গে। যথারীতি আজকের আলোচনা শুরু করছি একজন চিকিৎসককে দিয়ে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের তিনি সহকারী অধ্যাপক ডাক্তার এম এ ইউসুফ চৌধুরী। ডাক্তার এম এ ইউসুফ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। অনেকগুলো বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা একটু আপনার কাছে শুনতে চাইবো। আমরা শুনছিলাম যে করোনা ভাইরাসের একদম যখন থেকে আমাদের দেশে প্রাদুর্ভাবটি শুরু হলো, আমরা পরিচিত হতে শুরু করলাম, শনাক্ত হতে শুরু করলো নতুন নতুন রোগী, তখন থেকে আমরা শুনছিলাম ডায়াবেটিস এবং অন্যান্য কোমরবিডিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকিটি অনেক বেশি। তো আপনার অভিজ্ঞতা আসলে কি বলছে যে যারা আক্রান্ত হচ্ছেন এবং যাদের হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য জটিল কোনো অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে সেরে ওঠা বা এই করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে লড়াই করা, সামগ্রিক পরিস্থিতিতে যা আশঙ্কা করা হচ্ছিল, বাস্তবতা কি দেখলেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে করোনার আমরা তো মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 8-9 মাস অতিক্রান্ত হলো, কিছুটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। করোনা, হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, যাদের কোমরবিড বা আদার মেডিকেল কন্ডিশন থাকে ওদের জন্য করোনার রিস্ক বেশি। কিন্তু এরা ছাড়াও নর্মাল যাদের মেডিকেল কন্ডিশন তারাও করোনাতে সিভিয়ারলি এফেক্ট হতে পারে, যদিও হারটা কম। তবে যাদের বিশেষ করে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, অ্যাজমা, সিওপিডি এই ধরনের ক্রনিক ডিজিজে যারা ভুগে তাদের রিস্কটা অনেক বেশি। সেই জন্য যারা এই ধরনের বিশেষ করে এজেড পিপল বা অবেস পিপল, যারা অতিরিক্ত মানে অবেস বা ফ্যাটি, এদের জন্য একটু এই করোনাকালীন ঝুঁকিটা একটু বেশি। এসব পিপলদের যাদের আদার মেডিকেল কন্ডিশন আছে তাদের একটু এক্সট্রা কিছু সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি আর কি। আমরা তবে আপনি দেখছিলাম যে যে হোল পৃথিবীর অন্যান্য দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার হার এবং মৃত্যু হার যতটা বেশি, বিশেষ করে উন্নত বিশ্বে যেখানে চিকিৎসা সেবা, চিকিৎসা সুবিধা, চিকিৎসা প্রযুক্তি অনেক ভালো, সে দেশগুলোতে আমরা দেখছিলাম যে করোনা ভাইরাসের আক্রমণ বা সংক্রমণে আমরা দেখছিলাম যে এক ধরনের বিপর্যয়কর অবস্থা তৈরি হচ্ছে। বাংলাদেশে যে আশঙ্কাগুলো করা হচ্ছিল, যে ঝুঁকির কথা বলা হচ্ছিল, আমরা দেখেছি যে ততটা বিপর্যয় হয়তো দেখা দেয়নি। এর পেছনে আসলে এই জনপদের মানুষের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল বা রোগ প্রতিরোধ ক্ষমতা, এই পুরো বিষয়গুলোকে আপনি কিভাবে মেলাতে চাইবেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, আমাদের উন্নত বিশ্বে যারা আমরা পশ্চিম বিশ্বের কথা বলি, ওদের যে করোনা পরিস্থিতি সে তুলনায় আমাদের করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত ইনশাল্লাহ অনেক ভালো। সেটা আমার মনে হয় যে আমাদের জনগণের, আপামর জনসাধারণের বেসলাইন ইমিউনিটি ওদের চেয়ে আমার মনে হয় ভালো। এটা একটা ফ্যাক্টর। আর আমাদের যে মনে হয় যে আমাদের জনগণের যেটা যেটা আপনার মনে করেন ইয়েটা যে আমাদের টেম্পারেচার বা ওয়েদার একটা ফ্যাক্টর বলে আমার মনে হচ্ছে যে আমাদের হয়তো এখন আগামী কয়েক মাস, 1 মাস গেলে হয়তো আমরা আরো বুঝতে পারবো যে আমাদের ইনফেকশন লেভেলটা হয়তো আরো বাড়বে কিনা। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ইনশাল্লাহ যে পরিস্থিতি, এটা ওইরকম অ্যালার্মিং, ওয়েস্টার্ন বিশ্বের মতো অ্যালার্মিং ওরকম কিছু না। আমার তো মনে হয় যে আমাদের লোকজন যদি ঠিক মতো সচেতন হয় বা বিশেষ করে আউটডোরে যদি মাস্কটা তারা মাস্ক পরাটা এনশিওর করা যায়, আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা করোনার যে সেকেন্ড ওয়েভ যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমার মনে হয় আমরা ঠেকাতে পারবো। আমার যেটা মনে হয় আমাদের অবস্থা অবশ্যই আমার মনে হয় না ওয়েস্টার্ন বিশ্বের মতো হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। সার্বিকভাবে সরকারিভাবে বেসরকারি নানা উদ্যোগ, গণমাধ্যম সবখানে আমরা এই কথাটি বারবার শুনছি, তাগিদ দেওয়া হচ্ছে যে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তো এর কোনোটি আসলে যে খুব কার্যকরভাবে প্রতিপালিত হচ্ছে এরকমটি দেখছি না। আর মাস্কের বিষয়ে যে একে তো সাধারণ মানুষ মাস্ক পরতেই এক ধরনের উদাসীনতা আমরা দেখি, অনেকের অনেক রকম সমস্যার অজুহাতও আমরা শুনতে পাই গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে, কিন্তু মাস্ক পরার ক্ষেত্রেও তো আসলে এক ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। একই মাস্ক বারে বারে পরার ক্ষেত্রে, জীবাণুমুক্ত করে ব্যবহার করার ক্ষেত্রে, কিংবা মাস্কের এক প্রান্তে যদি জীবাণু লেগে থাকে সেটি কিভাবে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, এই সচেতনতারও আসলে তো কিছুটা বোধহয় সংকট রয়েছে। তাতে আসলে শুধু মাস্ক পরুন এই কর্মসূচি বা এই প্রচারে কতখানি তার ভূমিকা রাখবে বলে আপনার কাছে মনে হয়? না, হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। তবে আমি আমাদের জনগণের
আপামর জনগণের থেকে আমরা যেটুকু আশা করি, আমরা মনে করি যে অ্যাটলিস্ট যে আমরা বলি একটা সার্জিক্যাল মাস্ক পরে যদি মানে আমি যেটা বলতে চাচ্ছি, কারণ আমাদের যেটা অভিজ্ঞতায় 8-9 মাসের যে অভিজ্ঞতা, যে এটা ওয়েস্টার্ন বিশ্ব বা সিডিসি বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা বলা হচ্ছে যে মাস্ক যদি কেউ যদি মাস্ক পরে বের হয়, তার যে অন্তত সবাই যদি মাস্কটা এনশিওর করা যায়, সেটা একটা যে কোনো ইয়ার ক্লথ মাস্ক হতে পারে, কাপড়ের মাস্ক, যদি সবাই তো সার্জিক্যাল মাস্ক পাবে এমন কথা না, সার্জিক্যাল ক্লথ মাস্কটা যদি সে ধুয়ে দিয়ে বারবার ইউজ করতে পারে, যদি ক্লথ মাস্ক যদি সে সবাইকে এনশিওর করা যেত মাস্ক পরাটা, তাহলে করোনার সংক্রমণ যেটা অবশ্যই এটাকে লাগাম টেনে আনা যাবে বলে আমি বিশ্বাস করি। এটা যদি হয়ও, মাস্কটা অ্যাকচুয়ালি একটা আপনার ভ্যাকসিনের মতো কাজ করে। আপনার তো এই ভাইরাসটা এত একটা ক্ষুদ্র পার্টিকুলার, এটা দুই একটা ভাইরাস আপনার আমার শরীরে ঢুকবে, আপনি যত প্রিকশন নিয়ে নেন কেন, কিন্তু এটা আসলে রোগটা ডিপেন্ড করে আমাদের যেটা হচ্ছে ডোজের উপর, মানে আপনার শরীরে কতটুকু ভাইরাস ঢুকতেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাইরাস ঢুকবেই, আপনি ভাইরাস থেকে তো escape, কিন্তু দুই একটা ভাইরাসের ডোজটা যদি আমরা ঠেকাতে, যেটা ডোজ কমাতে হলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মাস্কটা। এখন মাস্ক আমি পড়লাম, আরেকজন পড়লো না। এখন মনে করেন আমাদের জেনারেল পিপল যাদের ওদের ইমিউনিটি লেভেল ভালো, এদের মধ্যে মনে করেন অনেকে 80% উপরে লোকের এরা সাইলেন্ট স্প্রেডার, ওরা করোনা ভাইরাসের জীবাণু বহন করছে কিন্তু দে আর নট এফেক্টেড, কিন্তু তারা ছড়াচ্ছে। তাহলে আমরা যদি এদেরকে অন্তত মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে পারি বা এনশিওর করতে পারি, এবং মাস্কের অন্তত সার্জিক্যাল মাস্ক না হোক, অন্তত যে কোনো কাপড়ের টুলিয়া থ্রিলিয়া যেটা হোক, একটা মাস্ক করলে সেটা হবে কি, এটা আপনার যে সিটিসিটা দেখাচ্ছে যে দুইজন লোক যদি, একজন করোনা রোগী বা একজন করোনা, যারা দুইজনে যদি মাস্ক পরে, তাহলে ওর সংক্রমণ হার একদম নেগলিজিবল পর্যায়ে চলে যায়। আর আপনি যেটা বলেছেন যে মাস্কটা কিভাবে ইউজ করবে, এখন যদি কাপড় মাস্ক পরে সে পরে ঘর থেকে উঠে এটা আবার ধুয়ে আবার নেক্সট টাইম ইউজ করতে পারে। আর সাধারণ মানুষের জন্য 95 এর কোনো প্রয়োজন নেই, একটা সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের মাস্ক আমি মনে করি এনাফ। আর N95টা অ্যাকচুয়ালি ফর হেলথ প্রফেশনাল, যারা হেলথ ওয়ার্কার ওয়াই ইউজ করবে। আর আমরা তো 8-9 মাস এই যে একটা অভিজ্ঞতা করোনা রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছি, করোনার খুব নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করে, যেটা থেকে আমাদের মনে হচ্ছে যে আমার যেটা মানে প্রেডিকশন, যে ইনশাল্লাহ যদি মাস্কটা যদি এনশিওর করা যায়, আর যে আপনি যেটা বলছেন যে একেবারেই জনগণের মধ্যে এটা হাইজিন মেনটেন করা, এটা সম্ভব না যে এটা কোথায় ধরবে। তবে কাপড় মাস্ক যদি সে ধুয়ে দিয়ে বারবার ইউজ করতে পারে, আর সার্জিক্যাল মাস্ক তো আমরা বলি যে ডিসপোজেবল, এটা একবার করে ফেলে দিবে, সে বারবার ইউজ করবে না এটা। এখন যারা জি। যেটা পারে সেটা করবে, যারা আজকে বললো যেটা ঘরে গিয়ে এটা ফেলে দিল, পরের দিন আরেকটা করবে। আর এটার দাম তো অত বেশি না, 5-6 টাকার মধ্যে সার্জিক্যাল মাস্কটা পাওয়া যায়। ওয়ান সার্জিক্যাল মাস্ক এনাফ। আর যারা সার্জিক্যাল মাস্ক এফোর্ড করতে পারবে না, তারা কাপড়ের মাস্ক ইউজ করবে, ধুয়ে দিয়ে করবে। এটাই আমার মনে, ইট ইজ আমার যেটা বক্তব্য, যে মাস্কটা যদি একটিভ করা যায়, আমার মনে হয় যে করোনার সংক্রমণ হইলেও এটা সিভিয়ারিটি অনেকটা কমে আসবে আমার মনে হয়। অত এরকম সিভিয়ার রোগী অত পাওয়া যাবে না, যেটা আমরা, নিশ্চয়ই। আমরা যেটা আমাদের হেলথ একটা সেক্টরের ব্যাপার উপরে একটা শুনছিলাম বার্ডেন এবং ছিল। আমরা মানে এটা বারবারই শুনছি যে যাদের একবার আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু সেই অ্যান্টিবডি আসলে মানুষের দেহে দীর্ঘায়িত হবে কিনা, দীর্ঘ সময় ধরে থাকবে কিনা, তিনি আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন কিনা, এরকম বিষয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য গবেষণা আমরা পাইনি, কিন্তু ঝুঁকি রয়ে গেছে এমনটি আমরা শুনছি। আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি যোগ করবেন? হ্যাঁ, এখনো পর্যন্ত করোনা রিলেটেড আর অন্য ভাইরাস, যেটা যেটা আমরা কমন ফ্লু, যেটা আমরা ফ্লুর জন্য ভ্যাকসিন দিই, যে কমন করোনার যে ফ্যামিলির ফ্লু তো আমাদের অনেকদিন থেকে আমাদের সমাজে আছে। দেখা যায় ফ্লুরও একটা লাইফ লং ইমিউনিটি আসলে ডেভেলপ হচ্ছে না। ও তো আমরা প্রতি বছরই ফ্লু শট দিতে হচ্ছে। সেক্ষেত্রে করোনার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, করোনা হইলেই আর হবে না এরকম কোনো এখনো স্টাডিতে আসলে, আমার কয়েকটা আমরা কেস স্টাডি পাইছি যে সেকেন্ড টাইম থার্ড টাইমেও যে আমরা কেউ কেউ এফেক্টেড হয়েছে, তবে সেটা খুব বেশি সংখ্যা না। কিন্তু একটা কথা বলা যায়, যে একবার এফেক্টেড হয়েছে তার তো অ্যান্টিবডি লেভেল, তার কিছু ইমিউনিটি অবশ্যই গ্রো করবে, কিন্তু সেটা কয়দিন সাস্টেন করবে। এখন কোন স্টাডিতে আসছে কারো 6 মাস, কারো এটা আসলে ডিপেন্ড করবে সে কতটুকু সিভিরিটি। যারা মাইল্ড করোনা ভাইরাস, মাইল্ড সিমটম নিয়ে যে আপনার করোনা ভাইরাস, তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবডি টাইটার খুব একটা বেশি ডেভেলপ হয় না। জি। সিভিয়ার যারা হয় তাদের খুব বেশি থাকে। এখন দেখা যাচ্ছে যারা সিভিয়ার ডিজিজ হয়েছে তাদের ক্ষেত্রে যারা সার্ভাইভ করবে তাদের হয়তো ইমিউনিটি লেভেলটা অনেক বেশি সাস্টেইন করবে, যারা দেন দোজ হু আর মাইল্ড অর মডারেট কেসেস। তবে এটা একদম এখনো জোর দিয়ে বা এটার আরো স্টাডির প্রয়োজন আছে। তবে এখনো পর্যন্ত আমরা এটা লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করছে বা এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা জি। একটা মানে সার্টেন লিমিট পর্যন্ত অ্যান্টিবডি টাইটারটা থাকে।
জি, সেজন্য আমরা যাদের অপেক্ষায় আছি। আসলে এই বিষয়ে আরো অনেক তথ্য নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমাদের সামনে উদ্ঘাটিত হবে, আমরা আরো বেশি জানতে পারবো এবং আমরা নিশ্চয়ই আরো বেশি সচেতন হতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার ইউসুফ চৌধুরী আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, থ্যাংক কথা ইউ। বলছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এম এ ইউসুফ চৌধুরীর সঙ্গে। আমরা অন্য বিষয়ে আলোচনা শুরু করব, আরো দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা জানি যে আগামীকাল 30 নভেম্বর এবছর আয়কর জমা দেবার শেষ সময় এবং শেষ মুহূর্তে বিপুল সংখ্যক মানুষ তারা আয়কর জমা দিচ্ছেন, ভিড় দেখা যাচ্ছে। যদিও করোনা ভাইরাসের কারণে এবছর কিছু কিছু বিষয়ে একটু শিথিল ছিল, আয়কর মেলাটি হয়তো আয়োজন করা যায়নি, এরকম অনেক বিষয়। তারপরও লক্ষ্যমাত্রা বা অন্যান্য বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তারা আশাবাদী। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, বিশেষ করে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান, যিনি এখন এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রদূত জার্মানিতে, জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, এবং রয়েছেন অর্থনীতিবিদ এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাইবো। আমরা একটু আপনার পর্যবেক্ষণ বা সার্বিক অর্থে গত কয়েক বছরে আমরা দেখেছি যে আয়কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বেড়েছে, নতুন অনেকেই আয়কর দিতে উৎসাহিত হচ্ছেন এবং এটি এক ধরনের সামাজিক একটি সংস্কৃতিতেও পরিণত হচ্ছে। আমরা সে ধরনের কর্মসূচি, সে ধরনের প্রচার কার্যক্রম, এই বিষয়গুলো দেখি গণমাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যম এবং এনবিআরও নানা রকম প্রচার চালিয়ে থাকে, এক ধরনের বেড়েছে। যদিও এই বিষয়টি নিয়ে এক ধরনের হতাশা রয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে যতজন 3 নম্বর ধারণ করেন এরকম মানুষ যতজন আছেন, তাদের প্রত্যেকে হয়তো আয়কর বিবরণীটি যথাসময়ে জমা দেন না। তাদের সংখ্যাটিও বাড়ানোর বিষয়ে আমরা বিভিন্ন তাগিদ আসলে শুনি। গত কয়েক বছরে এই আয়কর রিটার্ন জমা দেবার যে একটি প্রবণতা এবং যে লক্ষ্যমাত্রা জাতীয় রাজস্ব বোর্ডের থাকে, এই পুরো প্রক্রিয়াতে এক ধরনের পরিবর্তন এসেছে, সক্ষমতা বেড়েছে, সাফল্যও বেড়েছে। তো গত এক দশকের যদি আমরা একটু ইতিহাসটাকে পর্যালোচনা করে এই বছর পর্যন্ত যদি টেনে নিয়ে আসি, আপনার মূল্যায়নটি শুনতে চাইবো। আপনার পর্যবেক্ষণে কি বলে, আমরা কোথা থেকে কোথায় এলাম, এখন কোথায় দাঁড়িয়ে আছি? জনাব আপনাকে মোশাররফ হোসেন ধন্যবাদ। ভূঁইয়া। আপনি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, আলাপ আলোচনা হচ্ছে। আমাদের দেশের যে বুদ্ধিজীবী সমাজ, মানে সুশীল সমাজ যাদেরকে বলি, অর্থনীতিবিদ, চিন্তাবিদ, প্রত্যেকেরই একটা ধারণা যে আমাদের রাজস্ব বাড়ার একটা প্রচেষ্টা চলছে সরকারের পক্ষ থেকেও, এবং সচেতন মহল সকলেই চায়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে কেন জানি আমরা এই বৃত্ত থেকে বের হতে পারছি না। আমি 2018 এবং 19 এই 2 বছর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলাম। আমি প্রথমে এসে যখন দেখি যে করদাতার সংখ্যা প্রায় 20 লক্ষর মতো, অনেক চেষ্টা করেছি অনেক রকমের, তো শেষের বছর গিয়ে এটা 22 লক্ষ, মানে রিটার্ন জমা দিয়েছে সেরকম আর কি, 22 লক্ষ করদাতা পাওয়া গিয়েছে। এখন গত বছর আবার, মানে আমি চলে আসার পরে গত বছর আরেকটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ার অতিক্রম করেছে, 22 লক্ষর উপরে উঠতে পারেনি। এবছরও ওই একই অবস্থা হবে, যে ঘুরে ফিরে একই বৃত্তি। তো এটি এই জন্য যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা আগে থেকে আয়করদাতা, তাদের সংখ্যা তুলনামূলকভাবে আমাদের দেশে বাড়ছে না। নতুন যারা টিআইএন নম্বর নিচ্ছে, বিভিন্ন কারণে অনেকে টিআইএন নম্বর নেয়, এদেরকে আমরা প্রান্তিক আয়করদাতা বলতে পারি। এদের অনেককে সংগঠিত করার জন্য আমরা কিন্তু আয়কর মেলার ব্যবস্থা করতাম। এইবার অবশ্য আয়কর মেলার ব্যবস্থাটি হয়নি, কিন্তু আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি, দেখা যাচ্ছে যে অন্যান্য বছরের মতোই এবারও রিটার্ন জমা দেওয়ার যে ধারা, এটি এক জায়গায় আছে। কিন্তু আমাদের দেশের যে আয়করটি আছে, মানে আমাদের যে রাজস্বের উৎস 3টি, এর মধ্যে একটি আয়কর, আরেকটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, আরেকটি হলো আপনার কাস্টমস ডিউটি। এক সময় কাস্টম ডিউটির গুরুত্ব খুব বেশি ছিল, এখন ব্যবসা বাণিজ্য উদারীকরণ
এবং এই যে আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য বন্ড ফ্যাসিলিটি ইত্যাদি দেওয়ার ফলে আমরা কাস্টম ডিউটির উপর গুরুত্ব কমিয়ে দিয়েছি। সেই জন্য আয়করের উপরে গুরুত্ব কিন্তু বাড়ার উচিত। পৃথিবীর অনেক দেশে আছে যে মোট রেভিনিউর 40%, 45%, এমনকি 50%-এরও বেশি আয়কর থেকে আসে। কিন্তু আমাদের দেশে এখনো আমরা টার্গেটটি 35%-এর উপরে নিতে পারি না। যেমন ধরেন এইবারের যে টোটাল রেভিনিউ কালেকশন, এটি আহ, আহ, আপনার যেটা ধরা হয়েছে আর কি, মানে 3,25,000 কোটি টাকা। এর মধ্যে আহ, আয়করের পর্ষণ রাখা হয়েছে 1,05,000 কোটি টাকা। কিন্তু বর্তমান যে ধারা চলছে, এই ধারায় এই লক্ষ্যটি অর্জন করা যাবে কিনা একটু সন্দেহ আছে। কেন এই রকম হচ্ছে সেটির কারণ হলো যে এই যে আপনি গতকালও বা আজকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যেই কথাটি বলেছেন যে সময় বাড়ানো হবে না এবং সকলকে দিতে হবে, যদি না দেয় জরিমানা দিতে হবে, এইরকম বা যারা আপনার টিআইএন ধারী আছে তারা যদি আয়কর রিটার্ন দাখিল না করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ধরনের বলেও নিয়ে আসা যাচ্ছে না। সেটার কারণ হলো অনেকেই জানে যে আমাদের দেশের যে এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্ট, এটি আমরা সকল দিক দিয়েই সকল ক্ষেত্রেই কিছুটা দুর্বল। আর জাতীয় রাজস্ব বোর্ডের যে বিষয়টি সেটি হলো আমাদের জনবল 2011 সনে একবার সংশোধিত হয়েছে। এরপরে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের জনবল ক্রমান্বয়ে কমছে, বাড়ছে না। তো আমি আসার আগে জনবল বৃদ্ধি অর্থাৎ রিস্ট্রাকচারিং, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, এটির জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। এটি যদি বাস্তবায়ন সরকার করে, অর্থাৎ সক্ষমতা, আয়কর আদায়ের সক্ষমতা যদি না বাড়ানো হয়, তাহলে কিন্তু বাড়বে না। আপনার দেখেন আমাদের যে এসডিজি গোল, সেই এসডিজি গোলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটি আপনার 2030 সনে 15% নিয়ে যেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত এটি 10%-এর নিচে। কাজেই আমাদেরকে সরকার যেরকম রাজস্ব আদায়ের জন্য সচেতন হইতে হবে, আমাদের সাধারণ মানুষ সকলকে এই বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে। এটি আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে আমাদের চিন্তা করতে হবে। তা না হলে কিন্তু আমাদের সমস্যা আছে। যেমন ধরেন আমাদের বিভিন্ন সময়ে এই যে এখন করোনা সংকটে ভ্যাকসিন নিতে হবে। আমাদের ভ্যাকসিন ক্রয় করতে এর মধ্যে হিসাব করে ফেলা হয়েছে 21,000-22,000 কোটি টাকা লাগবে। তো এটা আপনার দেখেন যে সরকার ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছে। এটি যদি আমাদের সক্ষমতা থাকে তাহলে কিন্তু আমাদের ঋণের প্রয়োজন হয় না। যেমন আমরা বড় বড় মেগা প্রকল্প এখন আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। তো সেরকম ভাবে এই যে করোনা সংকটকালে কিন্তু আপনাদের সোশ্যাল সেফটি নেটের যে পরিধি সেটিও বাড়াতে হয়েছে। এইসব নানা কারণে রেভিনিউ সংগ্রহ আরো জোরদার করতে হবে এবং সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মটি এখন সবচেয়ে আগে দেখতে হবে। আমি যেই পদ্ধতিটি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের জন্য মন্ত্রণালয় পর্যায়ে প্রস্তাব দিয়ে এসেছিলাম, আমি শুনেছি যে সেপ্টেম্বর পর্যন্ত এটি কিন্তু মানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমার ধারণা, আমি জানি না আমি চলে আসার 2 মাসের মধ্যে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে যদি আয়কর বা অন্য রাজস্ব যা কিছুই বাড়াতে হয়, আমাদের নেট বাড়াইতে হবে এবং নেট বাড়ানোর জন্য জনবলের বিস্তৃতি অর্থাৎ আরো অনেক আয়কর অফিস, কাস্টমসের অফিস, ভ্যাট অফিস এগুলি বৃদ্ধি করতে হবে। আমি আবার সক্ষমতার ক্ষেত্রে শুধু কি লোকবল বাড়ানোর পাশাপাশি আমাদের ডিজিটাল বা প্রযুক্তিগত সক্ষমতার বিষয়ে মনোযোগ দেওয়া দরকার কিনা, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে। তবে তার আগে আমাদের সঙ্গে অর্থনীতিবিদ মনোয়ার মোস্তফা আছেন, আমরা একটু তার কাছেও একটু ছোট করে শুনতে চাই। যেমনটি সাবেক চেয়ারম্যান এনবিআর তিনি বলছিলেন
যে আমরা আসলে বারে বারে কিন্তু একই বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি, যে 40 লাখেরও বেশি 3 নাম্বারধারী আয়কর দাতা রয়েছেন কাগজে কলমে, কিন্তু প্রকৃতপক্ষে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন 22 লাখের মতো। তো এই বৃত্তটি আসলে আমরা ঘুরপাক খাচ্ছি এবং বাড়ছে না, যেমনটি তিনি বলছিলেন। আর এবছর যেহেতু করোনা ভাইরাসের কারণে এক অদ্ভুত নজিরবিহীন পরিস্থিতি, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বড় আয়ের মানুষ যারা, তাদের সবারই কিন্তু আয়ের উপর এক ধরনের প্রভাব পড়েছে নেতিবাচক। ফলে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় এবছরের পরিস্থিতি কি হতে যাচ্ছে? জনাব মনোয়ার মোস্তফা। ধন্যবাদ জি। আপনাকে ধন্যবাদ। আমি মোশাররফ হোসেন সাহেবের বক্তব্যগুলো শুনেছি প্রত্যেকটাই, এবং আমি আমার কথা হয়তো বলবো। তার আগে আমি ব্যক্তিগতভাবে মোশাররফ সাহেব যখন দায়িত্বে ছিলেন, ওনার বক্তৃতা শুনতাম, ওনার কথাগুলো শুনতাম। ভেরি পোলাইট এবং জেন্টাল অ্যাপ্রোচে উনি এনবিআর এর প্রবলেমগুলো বলতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। এমনকি রিটায়ার্ড করার পরও ওনার কয়েকটা লেখায় দেখেছি ভেরি পোলাইট অ্যান্ড জেন্টাল অ্যাপ্রোচ এবং প্রবলেমগুলো ধরে কথা বলা। এবং থ্যাংক ইউ, আপনার সঙ্গে সরাসরি এটার সঙ্গে যুক্ত হতে পেরেছি। এটা জি। অনেকগুলো প্রবলেম উনি বলেছেন, যেগুলো সবটাই সত্য। আমাদের প্রথম জায়গাটা আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, আমরা কথা বলছি এখন আয়কর নিয়ে। আমার নতুন করে রিপিট করার কিছু নেই যে আমাদের আয়কর কখনোই আমরা টার্গেট হিসাবে 35-এর বেশি রাখতে পারিনি টোটাল রেভিনিউর, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এইটা আসলে 32-33-এ নেমে আসে, টার্গেটও ফুলফিল করা যায় না, এবং সেটা ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে আমাদেরকে পূরণ করতে হয়। এইটা একটা দিক। এইটা হচ্ছে টোটালটা বেসিক্যালি আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের এবং এর সংক্রান্ত অনেকগুলো আইন কানুনের যে বিদ্যমান যে আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর কতগুলো লুপহোল এবং এনফোর্সমেন্ট মেকানিজমের দুর্বলতার কারণে এমনটা হয়। কিন্তু আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, যে আমরা এনবিআর এর জায়গা থেকে সবসময় শুনতে পাই, এমনকি অনেক রাজনীতিবিদরাও বলে থাকেন কথাটা, প্রবলেম হিসেবে জনবলকে 1 নম্বরে নিয়ে আসেন। কিন্তু আজকের টেকনোলজির এই যুগে জনবলটা খুব বড় প্রবলেম হিসেবে হাজির হয় না, যদি আমরা টেকনোলজির সঠিক অ্যাপ্লিকেশনটা করতে পারি। যেমন ধরুন, আমাদের মাত্র 22 লাখের মতো লোক ট্যাক্স রিটার্ন দেয়। এটা এখন আমাদের নেটটা বাড়ানো দরকার। এখন নেটটা বাড়ানোর পদ্ধতি কি? এই পদ্ধতিও কিন্তু আমাদের হাতে আছে। আমাদের বহু রকমের তথ্য ভান্ডার এখন সরকারের কাছে আছে। সেই তথ্য ভান্ডার ধরেও ধীরে ধীরে অগ্রসর হয়ে আমাদের নেটটা বা এই জালটা বাড়ানো সম্ভব। এজন্য আপনাকে বহু জায়গায় টেকনোলজির অ্যাপ্লিকেশন ঘটাতে হবে। যেমন ধরুন, আমাদের কাছে ব্যাংকের লিস্টটা আছে, যারা আমানতকারী ব্যাংকে ডিল করে এই লিস্টটা আছে। আমাদের কাছে এনআইডির লিস্টটা আছে। আমাদের কাছে আরো বহু ধরনের তথ্য আছে, যেগুলোকে আমরা ঝাড়াই বাছাই করে একটা নেটটা ধীরে ধীরে বাড়াতে পারি। কতগুলো ডেভেলপমেন্ট কিন্তু আছে এনবিআর এ। দেখবেন যে গত 8-10 বছরে বেশ কিছু প্রজেক্ট ওনারা বাস্তবায়ন করেছেন, যেটা একটা প্রযুক্তির দিকে অগ্রসর হওয়া। যেমন ধরুন, ট্যাক্স চালানটা ঠিক মতো গেল কিনা এটা চেক করার মতো ব্যবস্থা আমাদের এনবিআর এ এখন আছে। সো এই রকমের বেশ কিছু ইনোভেশন যেটা প্রমোট করা হয়েছে A2I প্রজেক্টের উদ্যোগে, এগুলো কোনোটার সাথে আমি নিজেও জড়িত ছিলাম সেই সময়। সো আমি জানি এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা সব জায়গায় কিছুটা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো, আমি জানি না মোশাররফ সাহেব কি বলবেন এটা নিয়ে। ইন কম্পারিজন টু আদার মিনিস্ট্রিজ, এই ক্ষেত্রে দেখা যায় যে এনবিআর এর এই টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনের এই অগ্রগতিটা ঠিক আশাব্যঞ্জক নয়। এইটা একটা দিক। সুতরাং আমার মোদ্দা কথাটা হলো, এখন টেকনোলজির যে স্টেজে আমরা বসবাস করছি তাতে জনবলটা ওই মাত্রায় ইম্পর্টেন্ট না। আপনার ইয়েটা কি বলে যে এটা আপনার একটা কমিটমেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেই অর্থে এনবিআর এর নেতৃত্ব, সে যদি সত্যিকার অর্থে ওই রকমের কমিটেড হয়ে থাকে, তাহলে আমাদের এই কর জাল বাড়ানো এবং কতগুলো আইন কানুন খুব দ্রুততার সাথে পরিবর্তন করা, এগুলো খুব একটা কঠিন কাজ না। সুতরাং আমি মনে করি এনবিআর এর নেতৃত্বটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা দেখার বিষয় হাউ কমিটেড দে আর। এইটুকু আমি টেকনোলজির ক্ষেত্রে আমি শুধু বলতে পারি। আমি হয়তো বলবো না যে আমি টেকনোলজিক্যাল এক্সপার্ট না, আমি সম্পূর্ণ বলতে পারবো না, কিন্তু মোটা দাগে এইটুকু জানি। কথাটা এই কারণে বলছি
সেটা হলো এই যে আমাদের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক চিত্র আছে। সেটা হলো আমাদের ইকোনমি গত 10 বছর ধরে গ্রোয়িং ফাস্ট। একটু তাকায় দেখেন এরকমের ইকোনমি খুব কমই আছে পৃথিবীতে। আমরা প্রবৃদ্ধি অর্জন করছি, আমাদের জিডিপি 27 লক্ষ কোটি টাকার জিডিপি, হিউজ। অথচ আমরা মাত্র 10 ভাগ, জিডিপির 10 ভাগ হচ্ছে আমরা কর আকারে আহরণ করি। কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এটা আমাদের দক্ষিণ এশিয়ায় আমরা হচ্ছে সবচেয়ে নিচে পড়ে আছি। এমনকি অন্য অন্য দেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারাও আমাদের থেকে উপরে অবস্থানে আছে। সুতরাং আমাদের এই করের আওতাটা বাড়ানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক এক। 2 নম্বর হচ্ছে কর তো আরো বহু জিনিস আছে, ভ্যাটও তো একটা কর, কারণ তার শেষে একটা টি আছে, ট্যাক্স। সো আমাদের কোথায় ট্যাক্সটা বাড়াবো সেটা ইম্পর্টেন্ট। এবং মোশাররফ হোসেন সাহেব যেটা বলেছেন, পৃথিবীর বহু দেশে, বিশেষ করে যেসব দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশ, এই যে ক্যাটাগরিটা, এখানে একটা আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে যত অগ্রগতির দিকে আমি যাব, ইকোনমি, সোসাইটি, আমাকে তত বেশি ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সরে এসে ডাইরেক্ট ট্যাক্সের দিকে আসতে হবে। আমাদের সংকট এখানে আরেকটা বড় এরকম সংকট। আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা আসলে প্রতি বছরই এই আয়কর জমা দেওয়ার সময়টি যখন আসে তখন আসলে আমরা খুব বড় করে আলোচনা করি, কিন্তু ঘুরে ফিরে যেটি আসলে সাবেক চেয়ারম্যানই স্বীকার করছিলেন যে এক ধরনের বৃত্তি আমরা আসলে ঘুরপাক খাচ্ছি, এটিও আসলে এক ধরনের বাস্তবতা। আমরা মোশাররফ হোসেন ভূঁইয়া আপনার কাছে আবারও যে বিষয়টি শুনতে চাইবো, যে আপনি লোকবল সংকটের কথা বলছিলেন, কিন্তু পাশাপাশি আমরা এরকম তাগিদও কিন্তু যারা সংশ্লিষ্ট তাদের কাছ থেকে শুনি, যেটা আমাদের আজকে আলোচনা আবার উঠে এলো, যে প্রযুক্তির সহায়তা বা প্রযুক্তির বাস্তবায়নটি আর একটু বাড়ানো। আমরা দেখছি যে সাম্প্রতিক বছরগুলোতে এখন ব্যাংকের বা আর্থিক খাতের যে লেনদেন বা কার্যক্রম, এগুলো সিংহভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইন বা এক ধরনের প্রযুক্তির ব্যবহার নির্ভর হয়ে উঠেছে। আমরা দেখছি যে নাগরিকদের তথ্য সরকারের কাছে রয়েছে, ফলে এই করজাল তো অনেক ভালোভাবে নিশ্চয়ই বাস্তবায়ন করার সুযোগটি সরকারের হাতে রয়েছে। আবার পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এমনটাও প্রতি বছর শুনি যে ব্যক্তি পর্যায়ে করের পরিমাণ না বাড়িয়ে করের আওতাটি বাড়ানো, সেই ব্যাপারটি শুনি, কিন্তু সেটি কিন্তু আপনিও বলছিলেন যে কোনো কারণে হয়তো সেটি বারবারে আটকে যাচ্ছে। আপনি কি যোগ করবেন? আমি এই প্রথমে টেকনোলজির কথা বলি। ডিজিটাল যে ব্যবস্থা, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে দীর্ঘদিন যাবৎ একটা প্রকল্প চালু ছিল যেটি বাইটেক্স, এবং এর মাধ্যমে অনলাইন রিটার্ন সাবমিশন এবং পেমেন্টেরও ব্যবস্থা। কিন্তু এটাও দুঃখজনকভাবে স্বীকার করতে হবে, এটা সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নানা ত্রুটি, যারা এটার দায়িত্ব নিয়েছিল, বিশেষ করে যে কনসাল্টিং ফার্ম, তাদেরও সমস্যা আছে। এবং আরেকটা সবচেয়ে বড় সমস্যা, যেটি আমি শেষের দিকে জাতীয় রাজস্ব বোর্ডে বুঝতে পেরেছিলাম, যে আমাদের যারা অফিসার, তারা এটাকে সরাসরি অ্যাকসেপ্ট করতে অনেকের মধ্যে একটু দ্বিধা ছিল। এবং দুঃখজনক এটি যে যারা ট্যাক্স অফিসে কাজ করে, তারা এই টেকনিক্যাল বিষয়গুলি এবং এই যে ডিজিটাল বিষয়গুলি করার চেয়ে ট্যাক্স জোনে কাজ করাটাকে বেশি তারা মানে উৎসাহিত হয় ওইসব জায়গায়। এবং এটিকে বাস্তবায়ন করার যে সমস্যাটি, সেটি দেখা গিয়েছে। এবং এগুলি, এই যে বাইটেক্স প্রকল্পটি, এটি কোনো ফার্মের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এগুলি করত। কিন্তু এখন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওনারশিপ। জাতীয় রাজস্ব বোর্ডের আমি শেষের দিকে এই বিষয়টির উপরই বেশি গুরুত্ব দিয়েছিলাম, যে ওনারশিপ নিতে হবে এবং মানুষ, তাদেরকে শিখতে হবে এই টেকনোলজিটাকে চালানোর যে বিষয়, তাহলে সাস্টেইনেবিলিটি আসবে। আমি সম্প্রতি শুনেছি যে জাতীয় রাজস্ব বোর্ডে কিছু কিছু কাজ হচ্ছে, এবং এই যে ডিজিটালাইজেশন যেটি আছে, তারা হয়তো আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে এটি নিজেরা একটা টেকনিক উদ্ভাবন করতে পারবে। এবং শুধু নিজেরাই করবে তা না, আমার মতে আরো এইগুলি, যেরকম আপনি ধরেন এই যে ট্যাক্সের যে লয়াররা আছে, ট্যাক্স লয়াররা কিন্তু ট্যাক্স, যারা নাকি ট্যাক্স দেয় তাদেরকে সহায়তা করে। ঠিক একইভাবে টেকনোলজি যারা সাপোর্ট করবে, সেই রকম ফার্ম অথবা সেই রকম লোকদেরকেও এঙ্গেজ করে তাদের মাধ্যমেও
ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এবং টাকা সাবমিট করতে হবে, এই ব্যবস্থাটি করতে হবে। তা না হইলে আমাদের যদি আবার অফিসের টেকনোলজিটা ইমপ্রুভ করে যারা মাঠ পর্যায়ে ট্যাক্সটা দিবে তারা যদি আবার সেই টেকনোলজি ব্যবহার করতে না পারে তাহলেও আবার এই সমস্যাটা থেকে যায়। আমরা বেশ তো কয়েক এটি বছর হলো ধরে, বিশেষ করে আপনি যখন দায়িত্বে ছিলেন তখন আমরা অনেকবারই শুনেছি এবং সরকারিভাবে নানাভাবে এটি প্রমোট করার চেষ্টা করা হয়েছিল যে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে সুবিধাটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, কিন্তু আমরা কিন্তু এখনো দেখছি যে সেই ব্যাপারটি কিন্তু সাধারণ করদাতা যারা তাদের পর্যন্ত কিন্তু সেই অর্থে সেই চর্চায় পৌঁছয়নি এবং পুরো বিষয়টি এক ধরনের জটিলতা দিয়েও অনেকের কাছে হয়তো একটু কষ্টসাধ্য হয়ে থাকছে। এবং এবছর কোনো কোনো করদাতা এরকমটি অভিযোগ করছেন যে তারা এরকম চিঠি পাচ্ছেন, ভুলভাল কিছু তথ্য সমৃদ্ধ, যে চিঠিতে বলা হচ্ছে যে তারা অতীতে কখনো কর দেননি এবং অচিরেই না দিলে তাদেরকে জরিমানা করা হবে, অথবা তিনি ভুল ট্যাক্স দিয়েছেন তাকে জরিমানা করা হবে। এরকম কিছু হয়রানির অভিযোগও কিন্তু আমাদের এখানে আসছে, আপনি হয়তো জানেন কিনা। তো এই বিষয়গুলো কি আসলে সাধারণ যারা করদাতা, যারা কর দিতে নিজেরাই নিজেদের আগ্রহ থেকে উদ্বুদ্ধ হন, তাদেরকে কিছুটা নিরুৎসাহিত করবে কিনা, আর পুরো প্রক্রিয়াটি আর একটু সহজ করা যায় কিনা যাতে বেশি অংশের মানুষ আর একটু উৎসাহিত বোধ করেন? একটু ছোট করে যদি আপনার মতামত। এটিও এটিও আমি বলবো যে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ কর অফিসের একটি দুর্বলতা, যে প্রেসক্রাইবড ফর্মটি তারা রেডি করেছে, যখন দেখা যায় যে কাউকে চিঠি দিবে সেই প্রেসক্রাইবড ফর্মের কোনো না কোনো একটা জায়গায় টিক চিহ্ন দিয়ে একটা চিঠি দেওয়া হয়, যার ফলে দেখা যায় যে এই চিঠি পাওয়ার পরে করদাতার মধ্যে একটা বিরাট ভীতির সৃষ্টি হয় এবং তিনি তখন এই যে আপনার যে অফিসে গিয়ে আবার সঠিকভাবে অনেক সময় দেখা যায় যে সার্ভিসটা পাচ্ছেন না। সেই জন্য আমি আমার যে সহকর্মীরা আছে এখনো যারা কাজ করছে তাদেরকে সবসময় আমি এই কথাটি বলতাম এবং মিডিয়াতেও আমি এই কথাটি বলতাম যে যদি মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে হয় তাদেরকে ভয় প্রদর্শন করে না, তাদেরকে বুঝিয়ে এবং তাদের দায়িত্ব হিসাবে এই জিনিসটি করতে হবে। এই যে বিশেষ করে যে ডিজিটালাইজেশনের যে বিষয়টা সেটিকে এমন সহজ করতে হবে এবং ইউনিফর্ম করতে হবে, অফিসাররা যেরকম এটা কাজ করতে পারবে যে কোনো মানুষ যেন কম্পিউটারে বসে এই কাজটি করতে পারে। যেমন ধরেন আমরা যে এখন জুমে মিটিং করছি এটি কিন্তু আমরা আগে জানতাম না, এইটা এখন কিন্তু অনেকেই এটা এত সোজা হয়ে গেছে যে ওই যে আমার মতো আমি তো খুব বেশি ডিজিটালাইজেশনে খুব বেশি আগাই নাই, কিন্তু এই যে 1 মিনিটও লাগে না ঢুকে যেতে পারি। তো এইরকম ভাবে ট্যাক্স রিটার্ন সাবমিট করা এবং ফিল আপ করে টাকা দেওয়া এইসব ক্ষেত্রেও এরকমই করতে হবে। এই যে আমি যে এই দেশে এসছি এইখানেও দেখেছি যে টাকা ট্রান্সফার করা, টাকা ইয়ে করা, এগুলি কিন্তু একেবারে এক জায়গায় মানে বাটন চাপলে পরেরটা অটোমেটিক এসে যায়, পরে আমি কোন অপশনটা নিব সেটি আমাকে নিতে সহায়তা করে। এরকম ভাবে এই জিনিসটাকে সহজ করতে হবে। এখনো ডিজিটালাইজেশনের যে বিষয়টি ট্যাক্সের ক্ষেত্রে দুর্বুদ্ধ রয়ে গেছে। আপনি এই প্রসঙ্গটা তুলে খুব ভালো করেছেন, হয়তো মনোয়ার মুস্তফা সাহেব এটিকে আরো এলেবোরেট করবেন। তবে আমি আবার আগের পুরাতন কথায় একটু আসি, কেন জনবলের কথা বলেছিলাম সেটি হইল যে আমি একটি কর জরিপ শুরু করেছিলাম যে এই শহরের যারা নাকি বিভিন্ন আবাসিক এলাকায় আছে, বাড়িঘর, বড় বড় বাড়িঘর, তারা কর দিচ্ছে কিনা সেইখানে লোক পাঠানোর একটা ব্যবস্থা। তো সেটার মাধ্যমে প্রায় 6 লক্ষ লোককে চিহ্নিত করা হয়েছিল এবং তাদেরকে টিআইএন দেওয়া হয়েছিল, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনারা রিটার্ন সাবমিট করবেন। এখন বিগত বছরের 22 লক্ষের সাথে যদি এই 6 লক্ষের মধ্যে 3 লক্ষ আসতো তাহলে কিন্তু এইবার সাবমিশন 25 লক্ষ হতো, কিন্তু আমি জানি না যে কি হবে। তো সেই জন্য আমি বলছি যে টেকনোলজির ইমপ্রুভমেন্ট বা ডিজিটালাইজেশন যেরকম প্রয়োজন, একইভাবে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়টি, যে মানুষের অভাবে আমি কাজ করতে পারছি না সেটিও একটু দেখা,
মনে হয় জরুরি। মানে সবকিছুর মধ্যে আসলে এক ধরনের ভারসাম্য এবং সমন্বয়টি আসলে জরুরি। আপনি আসলে ঠিক সেদিকেই জোর দিলেন। আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে। তারপরও 1 মিনিটের জন্য আমাদের সঙ্গে অর্থনীতিবিদ মনোয়ার মুস্তাফা আছেন, তার কাছে জানতে চাই যে অন্য বছরগুলোর তুলনায় আমাদের এবছরের পার্থক্যটি হলো যে আমরা করোনা ভাইরাস জনিত একটি অদ্ভুত এবং নজিরবিহীন একটি পরিস্থিতি পার করছি। আমরা জানি যে অর্থনীতি তার একটি বড় প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আয়ের একটি বড় ধরনের নেতিবাচক প্রভাবের কথা আমরা শুনছি। ফলে এবার আয়কর দেবার ক্ষেত্রে তার কি প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়, একদম ছোট করে? আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, প্রভাব তো পড়বেই। আয় ইনকাম যেহেতু কমে গেছে মানুষ চেষ্টা করবে এটা না দিতে, কিংবা মানে পারবেও না অনেকে দিতে, এটা সত্য। সুতরাং এইটা নিয়ে আলোচনার কোনো কিছু নেই, কিন্তু আমি একটা মেজর পয়েন্ট মিস করেছি যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি। আমাদের এখানে আমরা যে আলাপ করছি আমাদের কর বাড়বে কি বাড়বে না, বা কিভাবে বাড়ানো যায়, এইটা আলাপ করছি আমাদের মূলত টেকনোলজির অ্যাপ্লিকেশন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসকে সমালোচনা করার ভিতর দিয়ে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অন্য আর একটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। মানুষ কর দিতে চায় না, এটা পৃথিবীতেই একই একই ফেনোমেনা। কেউ কম দিতে চায়, কেউ বেশি দিতে চায়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, মানুষ বুঝতে চায় যে আমার করের টাকাটা যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা। মানুষ যখন প্রতিদিন পত্র পত্রিকায় দেখে যে তার করের টাকাটা অপচয় হচ্ছে কোনো কোনো জায়গায়, যে সমস্ত জিনিস ক্রয় করার কথা 100 টাকা দিয়ে, সেই জিনিস যখন 10,000 টাকা দিয়ে ক্রয় করে, এইগুলো যখন প্রতিদিন পত্রিকায় দেখে, একজন ট্যাক্স পেয়ার হিসাবে সত্যিকারে যদি বলেন, আমিও নিরুৎসাহিত হই যে আমার টাকা দিয়ে 10,000 টাকার একটা বটি কেনার বাজেট তৈরি করা হবে। আমার টাকা দিয়ে একটা রূপপুরের এইটা একটা এত টাকা দিয়ে কেনা হবে 47,000 টাকা দিয়ে। সো এখানে যে মূল প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে, আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের বিনিময়ে আমি কি সেবাটা পাই। সুতরাং মানুষ এইটা বুঝতে শিখেছে কিছুটা, যে হ্যাঁ, আমার টাকাটা যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা সেইটা সে বুঝতে চায়। সুতরাং এটা এনবিআর এর দোষের প্রশ্ন না, গোটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সে মানুষের করের টাকাটা কত ইকোনমিক্যালি প্রুডেন্টলি ব্যবহার করছে এবং তা দিয়ে কতটা উন্নয়ন ঘটাতে পারছে, এইটা মানুষ বুঝতে চায়। এবং সুতরাং মানুষের এই ট্যাক্স দেওয়ার প্রতি অনীহা, ওইটাও একটা গুরুত্বপূর্ণ বড় কারণ একটা বিষয়। বাংলাদেশের এবং ক্ষেত্রে এটা কর আমার আদায়ের কাছে মনে হয়। ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে কর আদায়ের ক্ষেত্রে সুশাসনের এক ধরনের প্রতিফলন সর্বত্র থাকা, তারও একটি বড় চাহিদা বা রিকোয়ারমেন্ট আমরা যদি বলতে চাই, সেটি হয়তো রয়েছে। আমাদের সময় যদিও শেষ, কিন্তু একেবারে শেষ লাইনটি শোনার জন্য 30 সেকেন্ডের জন্য আমরা মোশাররফ হোসেন ভূঁইয়া আপনার কাছে যেতে চাই যে এবছর কর আদায় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কি আপনি শেষ কোনো উপসংহার এক লাইনে বলতে চান কিনা? আমি এটা বলতে চাই যে গত বছর একটা অস্বাভাবিক সিচুয়েশন ছিল। এই বছর কিন্তু মানে আগামী যেই জুনে যেটি শেষ হবে, এই সময়ে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গায় ভালো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে করোনা কালের মধ্যেও। কাজেই এবার গ্রোথ হবে। অর্থাৎ গত বছর যেরকম নেগেটিভ গ্রোথ হয়েছিল, এবার সেটি হবে না। তো এখন আমি এই যে করের যে টাকার ব্যবহার, সেটির কথা মনোয়ার মুস্তফা সাহেব বলেছেন, কিন্তু আমার কর দেওয়া যে একটি নৈতিক দায়িত্ব, সেটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুশাসন অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা আমাদের নিজস্ব দায়িত্ব যেন পালন করি, সেটিও। কারণ সরকার শুধু খরচ ছাড়াও সরকারের অনেক জনকল্যাণমূলক কাজ সরকার মানুষের জন্য করছে, যেগুলি মানে সরকারের হাত যদি আমরা রেভিনিউ দিয়ে শক্তিশালী না করি, সেগুলি বাধাগ্রস্ত হবে। নিশ্চয়ই। আপনার বড় বড় প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার, আরো অনেক কিছু আছে। এই যে আপনার বর্তমানে হেলথ সিচুয়েশন, আপনার তারপরে সোশ্যাল সেফটি নেট, অনেক কিছুই সরকারের যে করার বিষয়, সেইগুলি সম্ভব হবে না যদি জনসাধারণ সহায়তা না করে। বৈদেশিক সহায়তা যদি আমরা বেশি করে নেই, আমাদের কিন্তু ডেট সার্ভিস লায়াবিলিটিটাও বেড়ে যায়।
নিশ্চয়ই। আমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে এইসব ঋণ দিতে হবে। আমরা একটা অর্থাৎ উন্নয়নশীল অভ্যন্তরীণ দেশের উৎস পর্যায়ে থেকে আসলে আমাদের এই রাজস্ব আদায়টি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে ভবিষ্যতে অর্থনীতির উপর চাপটা কমে, এবং যেহেতু আমরা করোনা ভাইরাসের কারণে দেখছি যে সরকারের উপরও আসলে এক ধরনের চাপ তৈরি হচ্ছে, বিশেষ করে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য উন্নয়ন অবকাঠামো এরকম প্রকল্পের ক্ষেত্রে। আমরা এই আলোচনাটি আসলে আরো লম্বা করতে পারি বা অনেক বিষয় আমাদের আলোচনা করবার রয়েছে, কিন্তু আমাদের সময় আসলে খুব দ্রুত ফুরিয়ে যায়। আমরা আমাদের আজকে এই আলোচনা এখানেই শেষ করছি। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শুধু জার্মানি থেকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হলেন। ধন্যবাদ মনোয়ার মোস্তফা, আপনাকেও। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, দুজনকেই ধন্যবাদ জানাই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ছিলেন অর্থনীতিবিদ মনোয়ার মোস্তফা। এতক্ষণ যারা দর্শক হিসেবে ছিলেন আমাদের সঙ্গে টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদেরকেও অনেক ধন্যবাদ।